আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন মেডিনোভা ভালো থাকুন এই অনুষ্ঠানটিতে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। যখনই একটি নতুন প্রাণীর জন্ম হয় তখনই তা আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে, কিন্তু কখনো কখনো এই মাতৃত্বের যাত্রা পথে আমরা দেখতে পাই কিছু ঝুঁকিপূর্ণ অবস্থা। এই ঝুঁকিপূর্ণ অবস্থাকে মোকাবেলা করার জন্য আমাদের দরকার কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করা এবং সেই সাথে সময় মতো সঠিক চিকিৎসা ধারণ করা। এর মাধ্যমেই আমরা অর্জন করতে পারবো সুস্থ মা এবং একটি সুস্থ বাচ্চার জন্ম নিশ্চিত করো। তাই আমাদের অনুষ্ঠানটিতে আজ আমরা বিস্তারিতভাবে কথা বলবো কি কি বিষয় দেখে আমরা জানবো একটি মা ঝুঁকিতে আছে, কি কি লক্ষণ দেখে আমরা তা বুঝবো, কিভাবে সঠিক চিকিৎসা এবং পরিচর্যার মাধ্যমে আমরা একটি সঠিক বাচ্চা এবং সুস্থ বাচ্চার জন্ম নিশ্চিত করতে পারি। তাই আজ আমরা বিস্তারিত কথা বলবো এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিষয়টি নিয়ে। আমার সাথে আছেন বিশেষ একজন অতিথি। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর আবিদা সুলতানা, স্ত্রী রোগ ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সাবেক সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। চলুন পরিচিত হই আমাদের আজকের বিশেষ অতিথির সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? শুভ সকাল, আমি ডাক্তার আবিদা সুলতানা, ভালো আছি। জি দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সেই সাথে আমাদের অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন শুরু করি আজকের আলোচনা। ম্যাডাম, কথা বলবো ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এই বিষয়টি নিয়ে। শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আমরা যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলছি সেটা বলতে আসলে আমরা কি বুঝছি বা কখন আসলে আমরা বলছি একটি মা এই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছেন? আমরা যখন একটা মা গর্ভাবস্থায় থাকে তখন আমরা যদি সবসময় তার একটা নিয়মিত মনিটরিং করি বা কেয়ার নেই, তাহলে আমরা এই ঝুঁকিপূর্ণ অবস্থাগুলি আইডেন্টিফাই করতে বা নির্ণয় করতে পারবো। আমরা যদি মানে কখনো গ্রামে বা যে অঞ্চলের সুবিধা নাই, মারা হয়তো বুঝে না যে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। এটার জন্য আমাদের প্রথমেই দরকার যে ঠিক সময় অ্যান্টিনেটাল কেয়ারটা। এই অ্যান্টিনেটাল কেয়ারে গেলে আমরা বুঝতে পারবো যে মা কি ঝুঁকিপূর্ণ আছে কি নাই। সাধারণত যেই মায়েদের ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো থাকে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় যায়, এবং মাল্টিপল প্রেগনেন্সি, টুইন বা ট্রিপলেটস থাকে তারাও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এবং কারো কারো প্লাসেন্টা প্রিভিয়া হয়। প্লাসেন্টা প্রিভিয়া মানে আপনার প্লাসেন্টা বা ফুলটা জরায়ুর নিম্ন অংশে থাকে। এর মধ্যে আবার কতগুলো ভ্যারাইটি আছে, কতগুলো বেশি ঝুঁকিপূর্ণ, কতগুলো একটু কম ঝুঁকিপূর্ণ। তারা এদেরকে আমরা মোটামুটি ধরে থাকি। তারপরে এগুলোরও আবার অনেক রকম কমপ্লিকেশনস হয়। এই কমপ্লিকেশন হয়ে অনেক সময় আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। হাইপারটেনশন থাকলে যেমন প্রি এক্লাম্পসিয়া হয়। প্রি এক্লাম্পসিয়াতে মারা খুবই ঝুঁকিপূর্ণ থাকে। এখানে শুধু মা না, মা এবং বাচ্চা দুজনই ঝুঁকিপূর্ণ থাকে। এবং এই ঝুঁকিপূর্ণগুলো এড়াতে আমাদের সময় মতো চিকিৎসা করতে হয় এবং ঠিক সময় মতো ব্যবস্থা নিতে হয়। ডেলিভারিটাও ঠিক সময় মতো করতে হয়, যে কোনটা সিজার করতে হবে বা কোনটা নর্মালি হয়ে যাবে এই ডিসিশনটা আমাদের নিতে হয়। যার জন্য আমাদের এই অ্যান্টিনেটাল চেক আপটা খুবই জরুরি। অ্যান্টিনেটাল চেক আপে আমরা যেমন প্রথম 12 উইক্সের মধ্যে একটা করি, আবার 16 উইক্সের মধ্যে একটা করি, 20 উইক্সে 26 উইক্স, and 32 উইক্স, 36 উইক্স, অথবা একেবারে 38 উইক্সে চলে যাই। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি স্টেপ বাই স্টেপ কেমন আছে। যেমন কারো কারো প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, ডায়াবেটিস থাকে, তাদের থেকে তারা প্রথম থেকেই সতর্ক থাকে, অনেক সতর্ক থাকে এবং জানে যে আমার ডায়াবেটিস আছে, সেইভাবেই তারা ট্রিটমেন্ট নিতে চলে। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় এটা জেস্টেশনাল ডায়াবেটিস বা জিডিএম বলে। এটা আমরা প্রথম দিক থেকেই নির্ণয় করতে পারি। প্রথম 3 মাসে না হলেও আপনার 20 উইক্সে দেখা যায় যে কারো কারো জিডিএম দেখা যায়। এবং হাইপারটেনশনটাও এরকম দেখা যায় যে প্রথম দিকে হয় না, কিন্তু কয়েক মাস পার হলে তাদের হাইপারটেনশন হয়ে যায়। এবং এটা যদি তারা অ্যান্টিনেটাল চেক আপে না থাকে, তাহলে তারা যে ঝুঁকিপূর্ণ তারা নিজেরাও বুঝতে পারে না। বা আমরা ঠিক সময় যদি আল্ট্রাসাউন্ড না করি, তাহলে আমরা বুঝতে পারবো না তার প্লাসেন্টাটা কি ঠিক মতো আছে কি না, তার কি একটা প্রেগনেন্সি না টুইন প্রেগনেন্সি, এই জিনিসটাও নির্ণয় করা যায় না। এই জন্য আমাদের প্রথম ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিটার ঠিক মতো ম্যানেজমেন্ট করতে হলে প্রথমে তার অ্যান্টিনেটাল চেক আপে যেতে হবে। এবং ফার্স্ট ট্রাইমেস্টার যেটা আমরা 12 টু 13 উইক্সের মধ্যে ধরি, এর মধ্যে একটা
নিয়মিত একটা চেক আপের মধ্যে আসতে হবে। এই চেক আপের মধ্যে আমরা ব্লাডের কিছু টেস্ট আছে, যেমন ব্লাডের সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, র্যান্ডাম ব্লাড সুগার, থাইরয়েডের টেস্ট, তারপরে হচ্ছে আপনার ভিডিআরএল, এইচবিএসএজি, ইউরিন আরই অ্যান্ড আল্ট্রাসাউন্ড, এগুলো আমরা নিয়মিত একটা চেক আপ করে থাকি। এখন আমাদের দেশে দেখা যাচ্ছে থাইরয়েডের পেশেন্টও অনেক, এই জন্য আমরা এখন অ্যান্টিনেটাল চেক আপে মেয়েদের ক্ষেত্রে ম্যাডাম থাইরয়েডটা এখন দেখা যাচ্ছে অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি হচ্ছে এবং অনেক হাইপোথাইরয়েড বাচ্চা জন্মগ্রহণ করছে। মা যদি ডিটেক্ট করতে না পারে মায়েরটা, তাহলে বাচ্চাটাও দেখা যায় হাইপোথাইরয়েড হয়ে যাচ্ছে এবং সারা জীবন সেটা নিয়ে ভুগছে। হ্যাঁ, যার জন্য আমাদের এই অ্যান্টিনেটাল চেক আপে আমরা মোটামুটি বুঝতে পারি কারো কারো তখনই ব্লাড সুগার বেশি হয়ে যায় বা হাইপারটেনশন হয়ে যায়, সেভাবে আমরা ম্যানেজ করলে আর ওটা কোনো প্রবলেম হয় না। কিন্তু যখন দেখা যায় যে এটা ঠিকমতো ট্রিটমেন্ট হয় না, তখন হঠাৎ করে অনেক প্রেগনেন্সি ব্লাড প্রেশার ধরেন 140/90 উপরে উঠলে আমরা এটাকে প্রি এক্লাম্পসিয়া বলে থাকি। আর এটা আরও অনেক বেশি হতে পারে, 160/110 সিভিয়ার ফর্মে হতে পারে। সিভিয়ার ফর্মে হলে আমরা তাদেরকে আবার আরও কিছু টেস্ট দেই, যেমন তাদের প্রোটিনিউরিয়া আছে কিনা, লিভার ফাংশন ঠিক আছে কিনা, কিডনি ফাংশন ঠিক আছে না, এগুলো দেখি। অ্যান্ড এই প্রি এক্লাম্পসিয়া থেকে অনেক সময় এক্লাম্পসিয়াতে চলে যায়, যেন এক্লাম্পসিয়াতে না চলে যায়, যে কনভালশন যেন না হয়, সেইভাবে আমরা ম্যানেজ করার চেষ্টা করি অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে, তারপরে অন্য সব টেস্ট করে সব কিছু ঠিকঠাক মতো করে করি। দরকার হলে আমরা অন্য স্পেশালিস্টের কাছেও মাঝে মাঝে পাঠিয়ে দিই। লিভার ফাংশনটা যদি খারাপ আসে তাহলে হেপাটোলজিস্টের কাছে পাঠিয়ে দিই, বা অনেক সময় নেফ্রোলজিস্টেরও পরামর্শ নেই। আর নিউরোলজিক্যাল প্রবলেমও অনেক হয়, কারণ দেখা যায় যে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়াতে নিউরনগুলো হাইপারট্রফি হয়ে যায়, এখানে ইডিমা হয়, রেটিনাল ডিটাচমেন্ট হয়, এগুলোর জন্য তখন আমাদের নিউরোলজিস্টকেও প্রয়োজন পড়ে। মাল্টিডিসিপ্লিনারি একটা। এই যে ম্যাডাম আপনি বললেন যে এক্লাম্পসিয়া এবং প্রি এক্লাম্পসিয়া দুটো যখন থাকে তখন সেক্ষেত্রে আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলছি। আবার সাথে আপনি আরেকটা কথা ম্যাডাম বললেন যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা অতিরিক্ত বা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থার কথা বলছি, সেগুলো ম্যাডাম কি কি? অর্থাৎ ঝুঁকিপূর্ণ এবং অতিরিক্ত বা বেশি ঝুঁকিপূর্ণ, এটা আমরা কিভাবে পার্থক্য করছি বা কিভাবে ক্যাটাগরাইজ করছি? যদি আমরা প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়াটা ঝুঁকিপূর্ণ অনেকগুলো প্রেগন্যান্সি আছে গর্ভাবস্থা। আর আমরা এটা যদি ধরি প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, তাহলে প্রি এক্লাম্পসিয়া যেটা, সেটা হচ্ছে মানে একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা হাইপারটেনশন মানে প্রেশারটাকে, ব্লাড প্রেশারটাকে রাখতে পারবো। আর যখন এটা নিয়ন্ত্রণ ছাড়াই যাবে, আমরা অ্যান্টি হাইপারটেনসিভ দিচ্ছি, কখনো কখনো এমন হয় যে অনেক হাই ডোজে অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া হয়, ইভেন আইভিও দেওয়া হয়, তখনও কন্ট্রোল হতে চায় না। হ্যাঁ, তখন আমরা তাড়াতাড়ি টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে বলি, যে কিছুতে মার জীবনটা রক্ষার্থে আমরা টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে বলি। তখন আপনার যে ব্লাড প্রেশার 160/110, 120, 180 এরকম উঠে যায়, তখন আমরা মানে ইমার্জেন্সি ম্যানেজমেন্টে চলে যাই। দেখা যায় তখন প্ল্যাসেন্টাল ডিটাচমেন্ট হয়ে যায়, ফুলটা আলাদা হয়ে গেল, ব্লিডিং শুরু হয়ে গেল, এবং কনভালশন হয়। কনভালশনে মায়ের মৃত্যু ঘটতে পারে। এই জন্য কনভালশনটা যদি না হয়, আমাদের দেশে এখন আরও অনেক আগে থেকে শুরু হয়েছে ম্যাগসাল্ভ বা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে আমরা চিকিৎসা করে থাকি, এবং এটা খুব ভালো ফলাফল পাওয়া যায়। কারণ এই সুবিধাগুলো মানে টার্সিয়ারি লেভেলের হসপিটালে এখন গ্রামে গঞ্জেও হচ্ছে, আগে এই সুবিধাগুলো পাওয়া যেত না, এবং এক্লাম্পসিয়াতে অনেক রোগী মারা যেত। এক্লাম্পসিয়া এখন আমরা প্রি এক্লাম্পসিয়াতে মানে অ্যান্টিনেটাল চেকআপটা ঠিকমতো করাতে দেখা যায় অনেকে এটা ওভারকাম করে আসতে পারে, এবং তখন হয়তো আমরা জানতেও পারবো। এমনও দেখা গেছে ম্যাডাম, হয়তো ডায়াবেটিস আগে থেকে নেই, প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা এসেছে, সেরকমই ম্যাডাম থাইরয়েডের ক্ষেত্রেও কি কখনো এরকম আপনারা দেখেছেন কিনা? আগে থেকে হয়তো থাইরয়েড নেই বা অন্য কোনো সমস্যা নেই, কিন্তু প্রেগনেন্সিতে এটা চলে আসছে। এটাতে কারণ প্রেগনেন্সিতে একটা ইমিউনোসাপ্রেসিভ স্টেজ, তখন শরীরে সবকিছু চেঞ্জ হয়ে যায়, ব্লাড ভলিউম, ফ্লুইড ভলিউম এবং আপনার ইমিউনিটিগুলো সব কিছু একটা চেঞ্জ হয়ে যায়, ইমিউনোসাপ্রেসিভ একটা স্টেজ, যার জন্য তখন যে অনেক ইনফেকশনও বেশি হয়, ইউরিনারি ইনফেকশনও বেশি হয়। আর ডায়াবেটিসের কথা যেটা বলছেন, ওটা তো মাঝে মাঝে এটাও একটা ইমার্জেন্সিতে চলে যায়, আনকন্ট্রোল হয়ে যায়। আনকন্ট্রোল হয়ে গেলে ডায়াবেটিসের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি ডায়াবেটিস থাকে, এটা কন্ট্রোল না করা হয়, দেখা যায় অনেক সময় বিকলাঙ্গ শিশুরও জন্ম হতে পারে, কারণ অর্গানোজেনেসিসটা প্রথম 12-13 সপ্তাহের মধ্যে হয়ে যায়। তাই এই জন্য আমাদের আমার মনে হয় যে অ্যান্টিনেটাল চেকআপে ফার্স্টে র্যান্ডাম ব্লাড সুগার প্রথমে একটা করা দরকার। র্যান্ডাম ব্লাড সুগার যদি বেশি আসে,
তাহলে আমরা হিমোগ্লোবিন A1C-টা করতে পারি, করে যা মানে শিওর হতে পারি যে সে ডায়াবেটিক কিনা। ম্যাডাম এই জায়গায় একটা ছোট প্রশ্ন করবো, যেহেতু আমরা ডায়াবেটিসের কথা বলছি, সাথে থাইরয়েডের কথা বলছি, ডায়াবেটিস লেভেলটা সাধারণত বা ব্লাড সুগার লেভেলটা আমরা কত হলে ফার্স্ট ট্রাইমেস্টারে নর্মাল বলবো, বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে অনেক সময় আমরা বলি যে যদি নর্মালও থাকে থার্ড ট্রাইমেস্টারে দেখা যাচ্ছে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। ম্যাডাম এই ব্যাপারে একটু বলবেন যে লেভেলটা কত? সবসময় আমরা দেখা যাচ্ছে 7.8 বা 7.6 এই পর্যন্ত একটা র্যান্ডম ব্লাড সুগারটাকে নরমাল ধরি, এবং 2 আওয়ার্স, হ্যাঁ 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টে এর চেয়ে এটাই হবে, অথবা এর চেয়ে একটু বাড়তে পারে, খুব বেশি না, 8 পর্যন্ত হতে পারে, এটা নর্মালের মধ্যে। আর যখন এটা বেশি হবে 10 হয়ে যাবে বা তখন বুঝে এটাতে হয় ডায়াবেটিস পুরোপুরি এস্টাবলিশ, অথবা যে অল্টারনেট হয়ে যায়, যে গ্লুকোজ মেটাবলিজমটা একটু অল্টারড হয়ে যায়, ওরকম হয়ে যেতে পারে আর কি। আচ্ছা ম্যাডাম, এখন তো আমরা ঝুঁকিপূর্ণ বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কথা বলছি, একটু সাধারণ প্রশ্ন আপনার কাছে চলে আসি যে প্রাথমিক সুরক্ষা একটা গর্ভবতী মায়ের আমরা কিভাবে নিশ্চিত করবো? এগুলো তো ম্যাডাম আমরা বলেছি যদি ঝুঁকি থাকে একটা মহিলার, দেখা যাচ্ছে কোনো ঝুঁকি নেই, একটি সাধারণ মা সাধারণ একটি মানে সুস্থ শিশুর জন্মের জন্য অপেক্ষা করছে, সেক্ষেত্রে ম্যাডাম সাধারণ সুরক্ষাগুলো বলতে আমরা কি বুঝাচ্ছি এখানে? গর্ভাবস্থায় যদি সে মানে সব সুস্থ থাকে, তার খাওয়া দাওয়া মানে শারীরিক কোনো প্রবলেম না থাকে, কিছু প্রবলেম তো থাকবে, যেটা ওয়েট গেইন বা এটা তাছাড়া তার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, তার ব্লাড সুগার কন্ট্রোলে থাকে, তাহলে তার শুধু নিয়মিত একটা চেক আপ করতে হবে, ওয়েট দেখতে হবে, প্রেশার দেখতে হবে, ব্লাড সুগার দেখতে হবে, এবং ইউরিনে আর নিয়মিত আল্ট্রাসাউন্ডটা বাদ পড়ে গেছে। আল্ট্রাসাউন্ডটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের ক্ষেত্রে। আগে তো আল্ট্রাসাউন্ড ছিল না, তখন মানুষ একটা অনুমান করে সবকিছু চিকিৎসা দিত। এখন দেখা যায় যে প্রত্যেকটা স্টেজে আমরা আল্ট্রাসাউন্ড করছি। এই যে যারা কোনো জটিলতা নাই তাদেরও আমার মনে হয় নিয়মিত একটা চেক আপের মধ্যে থাকা উচিত, এবং সুষম খাদ্য গ্রহণ করা উচিত। কারণ আপনার হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার থেকেই মানে শরীরের চাহিদাটা বেড়ে যায়, তখন আপনার কিছু কিলো ক্যালোরি বেশি খেতে হয়, যেটা আমরা প্রথম দিকে যে 2200-2400 কিলো ক্যালোরি হলেই চলে, ওটাতে আর 300 to 400 কিলো ক্যালোরি প্লাস করতে হয়। ফ্লুইড ইনটেকটা একটু বাড়িয়ে দিতে হয়, কারণ বডিতে অনেক মেটাবলিজম বেশি হয়, বা ইউরিনটা ঠিকমতো ফর্মেশন হচ্ছে কিনা, ঠিকমতো পাস হচ্ছে কিনা, এটাও খেয়াল করতে হবে। আবার থার্ড ট্রাইমেস্টারে আর একটু বেশি তখন হচ্ছে দেখা যায় যে 24 থেকে 28 যেটা নর্মাল ছিল, 7-8 থেকে আমরা 450 থেকে মানে 450 থেকে 500 কিলো ক্যালোরি বেশি খেতে পারি। এটা হচ্ছে নর্মাল মেকানিজম। তার মধ্যে তো আপনার ঝুঁকিপূর্ণ হলে ডায়াবেটিস বা প্রেশার হলে তখন অনেক কিছু খাবার কাটছাট করতে হয়, আবার অনেক কিছু অ্যাড করতে হয়, যেগুলো মাঝে মাঝে মানে আমাদের খেয়াল রাখতে হয় সবসময়। মানে অবস্থাগুলো দেখে, বা ম্যাডাম যদি কোনো ডিজিজ সাথে থাকে সেটার উপরে আসলে নির্ভর করে আমরা তার খাদ্য তালিকাটা বা তার কিভাবে চলতে হবে সেটা আমরা ঠিক করে দেব। এই যে ম্যাডাম আমরা সবসময় বলতে শুনি যে প্রথম কেউ যদি আর কি গর্ভবতী হন, সেক্ষেত্রে আমরা সবসময় বলতে শুনি প্রথম 3 মাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই 3 মাসে অনেক বেশি খেয়াল রাখতে হবে। এইটা ম্যাডাম আমরা কেন বলছি, প্রথম 3 মাসটা কেন এত গুরুত্ব দিয়ে আমরা দেখতে বলছি? আচ্ছা, প্রথম 3 মাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় শিশুর গঠনটা তৈরি হয়, এবং গঠনটা তৈরি হওয়ার সময় যদি কোনো ত্রুটি হয় তাহলে শিশু ত্রুটিপূর্ণ হতে পারে। হ্যাঁ, যার জন্য যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে, প্রেশারের ক্ষেত্রে বেশি আমি প্রথমে বলেছি যে ডায়াবেটিস প্রথম দিকে যদি থাকে তাহলে অনেক সময় বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে, বা অনেক সময় আপনার হচ্ছে অ্যাবর্শনও হয়ে যায়। হ্যাঁ, হাইপারটেনশনও বেশি থাকলে দেখা যায় যে অনেক সময় আর প্রি এক্সিস্টিং হাইপারটেনশন আছে, উনি খেয়াল করছে না যে না আমার হাইপারটেনশন আছে, প্রেগন্যান্সি হয়েছে, আগের মতোই আমি ওষুধপত্র খাচ্ছি, আগের মতোই চলছি, সেসব ক্ষেত্রে অনেক সময় অ্যাবর্শনও হয়ে যায়। তারপরে যে বাচ্চাটার ফর্মেশন ঠিক মতো হয় না, এবং এই সময় ওষুধপত্রের ব্যাপারেও খুব আমাদের সাবধান থাকতে হবে। অনেক ওষুধ আছে যেগুলো প্রেগন্যান্সিতে দেওয়া যায় না, সেই ওষুধগুলো আমাদের পরিহার করে চলতে হবে। এইভাবে আমরা আবার অনেকে জার্নি করে অনেক দূরে, ফার্স্ট ট্রাইমেস্টারে দেখা যায় যে অ্যাবর্শনটা বেশি হয় হঠাৎ করে কোনো ঝাঁকি লাগলে বা উঁচু নিচু রাস্তায় গেলে। এই জন্য আমরা বলি যে প্রথম 3 মাসটা খুব সাবধানে থাকতে হবে। এই কারণে বলছি আমরা দেখা যাচ্ছে অনেক বেশি ব্লিডিং বা যে কোনো কিছুর চান্সটা অনেক বেশি এই সময়টাতে বেড়ে যাচ্ছে। এই যে ম্যাডাম প্রথম ট্রাইমেস্টারে দেখা যাচ্ছে অনেক বেশি আমরা যেটা বলতে শুনি কনস্টিপেশন হচ্ছে বা বমি ভাব হচ্ছে বা সকালবেলা দেখা যাচ্ছে মাথা ঘোরাচ্ছে, এই ক্ষেত্রে আপনারা সাধারণত রোগীদেরকে কি কি উপদেশ দিয়ে থাকেন? কারণ দেখা যাচ্ছে প্রেগন্যান্সিতে আমরা অনেক ওষুধপত্রই
খেতে মানা করে দিচ্ছি, যেগুলো হয়তো নর্মালি উনি খাচ্ছে বা খেতে পারছে কিন্তু প্রেগনেন্সিতে আমরা সাধারণত দেই না। এই ক্ষেত্রে আসলে রোগীরা কি করবেন? বিশেষ করে কনস্টিপেশন বা পেট কষার সমস্যাটা অনেক বেশি হয়, এই ক্ষেত্রে ম্যাডাম কি উপদেশ দেন? এই ক্ষেত্রে আমরা আসলে প্রথমে বলি শাকসবজি বেশি খেতে, আর অ্যান্টি ইমিউনিটিক কিছু ওষুধ আছে যেগুলো প্রেগনেন্সিতে দেওয়া যায়, ওগুলো আমরা দিয়ে থাকি। হয়তো 10 দিন 15 দিন খেয়ে বলি তারপরে আর খাবেন না, যদি না আবার অসুবিধা হয় তখন আবার খাবেন, কিন্তু একদম কন্টিনিউ করবেন না। শাকসবজি বেশি করে খাবেন, শাকসবজি বেশি করে খেলে অনেক সময় দেখা যায় যে ক্লিয়ার হয়ে যায়, অনেক সময় না হলে আমরা যে ল্যাকটোলোজ প্রিপারেশন দিয়ে থাকি, এটা ইমার্জেন্সি, অথবা ইসবগুলোর ভুসি যেটাকে অনেকে খায়, এগুলো মোটামুটি নিরাপদ। ওগুলো খেতে বলি, একটু হাঁটাহাঁটি করতে বলি, পানি খেতে পানি বেশি খেতে বলি, এগুলো বলে অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশনটা ভালো হয়ে যায়। সেই অনুযায়ী আসলে আমরা ওইভাবে ট্রিটমেন্ট দিই তাদেরকে। অনেক পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, জি, কিন্তু সবকিছু তো আসলে ম্যাডাম দেওয়া যাবে না, এই অবস্থায় সবকিছু দেওয়া যাবে না, এবং ওটা চিন্তা ভাবনা করে দিতে হবে যেগুলো প্রেগন্যান্সিতে সেফ সেই ওষুধগুলো দিতে হবে। আমরা সাধারণত এই ফার্স্ট ট্রাইমেস্টারে শুধু ফলিক অ্যাসিডটাই দিয়ে থাকি, আর যার এরকম বেশি ভমিটিং টেন্ডেন্সি তার জন্য একটা অ্যান্টিবায়োটিক আমরা আছে দিয়ে দিই। ফলিক অ্যাসিডটা এই সময়টাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ম্যাডাম আর কি ধরনের সাপ্লিমেন্ট সাধারণত এই পুরো গর্ভাবস্থায় আপনারা দিয়ে থাকেন? পুরো গর্ভাবস্থায় আমরা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আয়রন, ক্যালসিয়াম, যাদের ভিটামিন ডি বিষয়ে কথা বলে একটি ফোন এসে ফোনটি নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন। জি, আমার হচ্ছে ওই রিপন খন্দকার আমার নাম, নারায়ণগঞ্জ ফজলা থেকে বলছি। মোস্ট কমন কিছু প্রবলেমের মধ্যে যেটা নিউলি ম্যারিড কাপল যারা তাদের মানে উদ্দেশ্যে জানতে চাওয়া বিষয়টা, ফার্স্ট মিস ক্যারেজের পর মানে কনসিভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই যে বিষয়টা একটু বলবেন, যে ফার্স্ট মিস ক্যারেজের পর খুব সহজে কনসিভ করা যায় না, অনেক মানে সমস্যা হয় বিভিন্ন ভাবে, তারপরে হচ্ছে কখনো কখনো হয়তো সফল হয় বা অনেকটাই হয়, এই জিনিসগুলো একটু বুঝিয়ে বলতেন যদি। ধন্যবাদ আপনাকে। আসলে একটা মিসক্যারেজের পরে আমরা বলি অন্তত 3 মাস 6 মাস হলে ভালো হয় যে অপেক্ষা করতে, কারণ ইউটেরাসটা তখন তার এনভায়রনমেন্টটাকে নতুন করে আবার তৈরি করে, যার একটা বাচ্চা কনসেপ্ট করতে হলে তার যে এনভায়রনমেন্ট, তার সমস্ত কিছু আবার ঠিকঠাক হতে কিছুটা সময় লাগে। যার জন্য আমরা বলি যে একটা মিসক্যারেজ হওয়ার তাড়াতাড়ি আবার একটা বাচ্চা নেবেন না, মিসক্যারেজ হওয়ার পর কিছুটা গ্যাপ দিবেন, তাহলে সাধারণত সফলতা পাবেন। ধন্যবাদ দর্শক ফোনটি করার জন্য, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। ম্যাডাম কথা বলছিলাম হচ্ছে পুরো গর্ভাবস্থায় আমরা সাধারণত কি কি সাপ্লিমেন্টের কথা বলছি বা কি কি ওষুধপত্র, আপনি মাত্র বললেন ফলিক অ্যাসিড দিচ্ছি, ক্যালসিয়াম ফলিক অ্যাসিড আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দিয়ে থাকি, আর ওই যে কাউকে অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকি, বা কারো যদি হাইপারএমেসিস গ্র্যাভিডারাম থাকে তাকে অনেক সময় ফ্লুইডও দিতে হয়, বা আপনার ইনজেক্টেবল দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়। এছাড়া আমরা যেটা নিয়মিত আমাদের দেওয়া হয় যে আয়রনের সাথে ফলিক অ্যাসিডও থাকে, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক এখন প্রিপারেশন একসাথে পাওয়া যায়। তারপরে ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি, তারপরে হচ্ছে আপনার ওমেগা 3 যেটা, ওটাও দেওয়া হয়। আর আপনার সঙ্গে যদি আপনার ভিটামিন ডি লেভেলটা কম থাকে তাহলে আমরা ভিটামিন ডি দিয়ে থাকি, এবং আমরা স্ক্রিনিং করার পর যদি দেখি যে থাইরয়েডের প্রবলেম আছে, টিএসএস বেশি, তখন তাকে আমরা সেই অনুযায়ী থাইরয়েডের ওষুধ দিয়ে থাকি, থাইরক্সিন দিয়ে থাকি আর কি। এই যে ম্যাডাম, এই যে আমরা একজন দর্শকই প্রশ্ন করেছেন যে প্রথমেরটা যদি মিসক্যারেজ হয় সেক্ষেত্রে গিয়ে পরবর্তীতে কি করতে হয়, এটা আসলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই এখন হচ্ছে, হয়তো এটা স্পন্টেনিয়াসলি বা নিজে থেকে অনেক সময় হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা, বিশেষ করে মারা দেখা যাচ্ছে আজকাল যেটা বেশি হয় অনেক সময় পড়াশোনা বা ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আমি বাচ্চাটা নিব না, পরে নিব, দেখা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো বা অ্যাবর্শনের পরিমাণটা একটু বেড়েই যাচ্ছে। তো এক্ষেত্রে ম্যাডাম আপনি কি বলবেন, মানে এই জিনিসটা আসলে প্রথম বাচ্চার ক্ষেত্রে বিয়ের পরে কতটা যৌক্তিক বা কতটা করা উচিত? না, আমার মনে হয় যে যেটা আপনি বললেন যে নিজেরা অনেক সময় যেটা নেয় না, সেটা আসলে আগের থেকে এটা প্ল্যানিং করা উচিত। মানে একটা বাচ্চা নিয়ে সেটাকে মানে অ্যাবর্শন করানোটা ঠিক না, না, তখন যে আবার পরবর্তীতে আবার অ্যাবর্শন হতে পারে। অনেকে এমনও দেখেছে যে ফার্স্ট বেবিটাকে এইভাবে নেয় নাই, অ্যাবর্শন করিয়েছে, পরে 15-20 বছর চলে যাচ্ছে তার কনসিভ হচ্ছে না, তারা নিজেরাও তখন বুঝতে পারে না। যখন আমাদের কাছে আসে আমরা টেস্ট দিই, তখন হয়তো দেখা যায় যে তার টিউব ব্লক হয়ে আছে, সার্ভাইকাল অসটা ক্লোজড হয়ে আছে, এরকম হয়। যার জন্য আমরা বলি প্রথম বাচ্চাটা অন্তত নিয়ে নেওয়াই ভালো, এবং এটা প্ল্যান করেই নেওয়া উচিত। এটা না বুঝে শুনে একটা কনসিভ হয়ে গেলে তখন এটা
প্রবলেমে পড়ে যায়। এই যে ম্যাডাম আমরা নর্মাল গর্ভাবস্থার কথা বলছি বা এখন যেটা বলছি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে আলোচনা করছিলাম, যখন ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কথা একটা চলে আসে, এখন যেটা মেয়েরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে যেটাকে বলে পিসিওএস বা ফাইব্রয়েডের সমস্যা বা সিস্ট আছে, সেক্ষেত্রে ম্যাডাম এই গর্ভাবস্থার সময়টাকে কি অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলে কিনা, এই জিনিসগুলো এই ব্যাপারে বলবেন, কারণ মেয়েদের অনেক বেশি দেখা যাচ্ছে এই সমস্যাগুলো এখন। জি জি, পিসিওএস যেটা, ওটা পিসিওএস এর সিমটমগুলো আছে, ওটা হচ্ছে আপনার গর্ভাবস্থা যদি হয়ে যায় তার, তখন আর ওটা তেমন কোনো আপনার প্রবলেম করে না। আপনি কনসিভ হচ্ছে না বা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হচ্ছে, আরও কিছু কিছু প্রবলেম আছে, ওবেসিটি, প্রেশার বেশি, ওগুলো আপনার পিসিওএস এ হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স। কিন্তু যখন প্রেগনেন্সি অলরেডি হয়ে যায় একটা পিসিওএস এর পেশেন্টের, তখন তার জন্য অন্য কোনো ঝুঁকিপূর্ণ যদি ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো না থাকে, সেটা তার জন্য অত বেশি ঝুঁকিপূর্ণ হয় না, নর্মাল প্রেগনেন্সির মতোই হয়। আর একটা কি বললেন জানি, ফাইব্রয়েড বা সিস্ট, ফাইব্রয়েড বা সিস্ট যদি থাকে। এখন ফাইব্রয়েডটা থাকলে দেখা যায় যে যদি বড় ফাইব্রয়েড থাকে তাহলে অনেক সময় প্রেগনেন্সি হয় না, কিন্তু ছোট ফাইব্রয়েড থাকলে অনেক সময় প্রেগনেন্সি হয়ে যায় এবং ওই প্রেগনেন্সিটা কোনো প্রবলেম ছাড়াই ভালো মতো হয়ে যায়। আবার কখনো কখনো প্রবলেম হয় যদি ওটা অ্যান্টিরিয়রলি হয় বা বাচ্চাকে চাপ দেয় বা আপনার বাচ্চাটা যতটুকু আছে বাচ্চাটার সমান সমান একটা ফাইব্রয়েড হয়ে গেলো, তখন এটাকে মানে বাচ্চাটা ডেলিভারি করাটাই একটা প্রবলেম হয়ে যায়। সিজার করার সময় দেখা যায় ফাইব্রয়েড থাকলে অনেক বেশি ব্লিডিং হয়, এই সমস্যাগুলো হতে পারে। এটাও একটা হাই রিস্কের মধ্যে ধরা যায়, যেটা অনেক বড় ফাইব্রয়েড আছে, এটাও একটা হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে, যদিও আমরা এটা হাই রিস্কের মধ্যে ধরি না, তারপর এটা একটা হাই রিস্কই হয়ে যায়। আর সিস্টগুলো হচ্ছে আপনার নর্মাল যেগুলো সিস্ট থাকে ওগুলো দেখা যায় প্রেগনেন্সিতে আস্তে আস্তে ছোট হয়ে যায়। আর হেমোরেজিক সিস্ট যেগুলো চকলেট সিস্ট বলা, ওগুলোও দেখা যায় যে প্রেগনেন্সি হলে পিরিয়ড বন্ধ থাকে, তখন ওই চকলেট সিস্টগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায়। কিন্তু কমপ্লিকেটেড কোনো যদি সিস্ট থাকে, যে না একটা সলিড সিস্ট বা কিছু, এগুলো প্রেগনেন্সিতে তেমন কোনো প্রবলেম করে না, তখন দেখা যায় প্রেগনেন্সির সময় ওটাকে আমরা রিমুভ করে দিতে পারি। সাধারণত প্রেগনেন্সির সঙ্গে আমরা করি না এগুলো, তারপরেও ক্ষেত্র বিশেষে করা হয়। এই যে ফাইব্রয়েডের কথা ম্যাডাম বলছে, দেখা যাচ্ছে অনেক যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাকে প্রেশার দিচ্ছে বা দেখা যাচ্ছে সিজারের টাইমে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, তো ম্যাডাম এই টাইমে গুলাতে কি আপনারা তখন অপারেশনটা সাজেস্ট করেন কিনা, যে সাথে ফাইব্রয়েডটা ফেলে দিলাম, সেক্ষেত্রে আপনারা কি ধরনের উপদেশ দিয়ে থাকেন? ফাইব্রয়েডটা ফেলে দেওয়াটা এখন আমরা বলি না, কারণ এই সময় ইউটেরাসে মানে আপনার ব্লাড সাপ্লাই অনেক বেশি থাকে, একটা বড় ফাইব্রয়েড ফেলতে গেলে একটা বিরাট গ্যাপের তৈরি হয় এবং অনেক ব্লিডিং হয়, এটাকে তখন মাকে বাঁচানোটাই কমপ্লিকেটেড হয়ে যায়। অনেক সময় ফাইব্রয়েডগুলো উপর দিকে যেগুলো থাকে, সাবসেরাস ফাইব্রয়েড বা উপরের দিকে থাকে, তখন এগুলোকে রিমুভ করা যায়। কিন্তু একদম ইন্টারমাসকুলার বড় ফাইব্রয়েড থাকে, এটাগুলো সাধারণত আমরা সাজেস্ট করি না। কেউ কেউ করে থাকে, কিন্তু আসলে এটা ঠিক না, ওই সময় অনেক বেশি ঝুঁকিপূর্ণ থাকে। আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করি বাচ্চাটাকে মানে ভালো করে বের করে ইউটেরাসটাকে ক্লোজ করে দিতে। আচ্ছা ম্যাডাম, আমরা আপনার কাছ থেকে যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার বিষয়টি নিয়ে অনেক কিছু শুনলাম, আরো অনেক কথা বলবো একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছিলেন মেডিনোভা ভালো থাকুন এই অনুষ্ঠানটি, কথা বলছিলাম ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার বিষয়টি নিয়ে, আরো অনেক কথা বলবো অনুষ্ঠানের পর্যায়ে। ছোট্ট একটি বিরতিতে আছে, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। বিরতির পর ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন এই অনুষ্ঠানটিতে। আপনারা কথা বলছিলাম ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এই বিষয়টি নিয়ে। চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায়। ম্যাডাম, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে আপনার কাছ থেকে আমরা অনেক বিস্তারিত আলোচনা শুনলাম, অনেক কিছুই জানলাম। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই যে যখন ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কথা বলছি, এর মধ্যে একটা জিনিস চলে আসে, যমজ বা ত্রিমাত্রিক গর্ভাবস্থা। সেক্ষেত্রে ম্যাডাম ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাকে কিভাবে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে, বা সেক্ষেত্রে আসলে আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন একটু বলবেন? আচ্ছা, যমজ বা ট্রিপলেট যেটা ত্রিমাত্রিক গর্ভাবস্থা, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণের মধ্যে আমরা ধরি, কারণ একটা নর্মাল প্রেগনেন্সিতে যা যা হয় এটাতে সম্বন্ধে মায়ের পরিবর্তনগুলো প্রায় দ্বিগুণ হয়ে থাকে। আবার প্লাসেন্টার ব্যাপারটাও আছে, যেটা ফুল কারো কারো প্লাসেন্টাটা অনেক বড় হয়ে থাকে, নিচের দিকে চলে আসে, আবার কারো কারো দুইটা প্লাসেন্টা হয়ে থাকে। এসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে প্রেশার বেশি হয়ে যায়, অনেকের ব্লাড সুগারও চেঞ্জ হয়ে যায়, নর্মাল থাকে না, জিডিএম হয়ে যায়। তো প্রেশারটাই বেশি হয়, দেখা যায় যে বেশি হয়। বা অনেক সময় অ্যামনিওটিক ফ্লুইডের ব্যাপারেও দেখা যায় হয় অনেক বেশি হয়ে যায়,
কারো কারো দুইটা বাচ্চা পরিমাণে কম হয়ে যায়, এসব ক্ষেত্রে এটা রিস্কি হয়ে যায় এবং খুব সাবধানে চলাফেরা করতে হবে, যেহেতু মায়ের ওজন অনেক বেড়ে যায় দুইটা বাচ্চার জন্য, অনেক সময় প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত চেক আপ করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে যে বাচ্চাটার ওজন, বাচ্চাগুলো ওজন ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা ওজন বেশি থাকে, আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে এক্ষেত্রে কম থাকছে। আবার এমনকি ম্যাডাম আপনারা পেশেন্ট পেয়েছেন, যেহেতু আপনি নিয়মিতভাবে রোগী দেখেন, এরকমই পেশেন্ট পেয়েছেন কিনা দেখা যাচ্ছে দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে হয়তো বা আপনারা চেষ্টা সত্ত্বেও বাঁচাতে পারছেন না, বা দুইটা বাচ্চা বা একটা বাচ্চাকে ওভাবে আমরা বাঁচাতে পারছি, যেহেতু মানে একদম না হওয়ার থেকে দেখা যাচ্ছে একটা সুস্থ বাচ্চা হওয়াটা এক্ষেত্রে অনেক জরুরি। এরকম আপনারা কোন কেস পেয়েছেন কিনা? এখন এরকম পাওয়া যায়, কারণ দেখা যায় দুইটা বাচ্চার মধ্যে একটা হয়তো প্রথম দিকেই যদি ওই বাচ্চাটা আপনার মারা যায়, তখন দেখা যায় ওটা আস্তে আস্তে আমাদের অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে এক সাইডে একটা ছোট্ট পর্দার মতো বা একটা ইয়ের মতো হয়ে যায়, আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়। এবং এরকম দেখা গেছে যে ওইরকম দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আছে, একটা বাচ্চা নাই। এসব ক্ষেত্রে এখন কোনো অসুবিধা হয় না, কারণ নিয়মিত আল্ট্রাসাউন্ড করে পেশেন্টরা প্রথমে দুইটা বাচ্চা দেখলেও পরবর্তী সময় আল্ট্রাসাউন্ডের স্যার বা ম্যাডাম বলে থাকেন যে এখন কিন্তু আপনার একটা বাচ্চা আছে। আগে এসব ক্ষেত্রে দেখা যেত অনেক প্রবলেম হতো, বাচ্চা হওয়ার সময় দেখা যেত একটা বাচ্চা, প্রথম দিকে দুইটা বাচ্চা জানতো, পরের দিকে তখন এটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে, অনেক জায়গায় শুনছি যে আমার দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা কই। এটাকে আমরা ভ্যানিশিং টুইন বলে থাকি। এটা পুরো ভ্যানিশ হয়ে যায়, মানে বোঝাই যায় না। এইসব ক্ষেত্রে সাধারণত প্রথম দিকে যদি বাচ্চাটা লস হয় তাহলে কোনো সমস্যা হয় না। লাস্টের দিকে যদি বড় বাচ্চা হওয়ার পরে যেটা হয়, তখন আমাদের চিন্তা ভাবনা করতে হয় যে একটা এত বড় বাচ্চা যদি থাকে পেটের মধ্যে, তখন টক্সিন লিবারেট করবে, তখন টার্মিনেশনের চিন্তা করছে। এই যে ম্যাডাম ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কথা বলছি, যখন একটা নর্মাল বা স্বাভাবিক মাকে আপনারা বলেন আল্ট্রাসাউন্ডের কথাটা, যেহেতু ওটা বিশেষ করে অনেক বেশি জরুরি, সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার ক্ষেত্রে কয়দিন পর পর আল্ট্রাসাউন্ডের কথা বলে থাকেন? এটা কি স্বাভাবিক সময়ের মধ্যেই হবে কিনা? না, স্বাভাবিক সময়ের মতন আর একটু বেশিবার করতে হবে। আমাদের হয়তো ওটা আমরা প্রথম দিকে করার পরে আরো কয়েক মাস পরে করতে বলি, কিন্তু এটা আমরা প্রায় প্রতি মাসে একবার করে আল্ট্রাসাউন্ড করতে বলি যে কেমন আছে বাচ্চাটা বা গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, এভাবে করতে বলি। মানে নর্মাল গর্ভাবস্থাতে আমরা প্রথম ফার্স্ট ট্রাইমেস্টার একবার করি, আবার সেকেন্ড ট্রাইমেস্টার একবার করি, একটা অ্যানোমালি স্ক্যান করি। কিন্তু এখানে একটু আসি, যেহেতু আপনি অ্যানোমালি স্ক্যানের কথা বলি, অ্যানোমালি স্কেল দিয়ে আসলে আমরা কি দেখছি বা কখন থেকে এটা সাধারণত আমরা রোগীদেরকে পরামর্শ দিচ্ছি? আচ্ছা, অ্যানোমালি স্ক্যানের ক্ষেত্রে আমরা সাধারণত 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে করতে বলি। এতে দেখা যায় যে বাচ্চার গ্রোথটা, মানে একটা গ্রস গ্রোথ, মানে যেটা মাইক্রোস্কোপিক বা ছোট ছোট, ওটা তো আল্ট্রাসাউন্ডে ডিটেক্ট করা যায় না, কিন্তু আপনার বাচ্চাটার মাথা ঠিক আছে কিনা, বাচ্চাটার ফুসফুস বা লাং ঠিক আছে কিনা, হাত দুটো ঠিক আছে কিনা, মানে একটা অ্যাজ এ হোল একটা বাচ্চার সব গ্রোথটা ঠিক মতো আছে কিনা, বা স্পাইনের এখানে কোনো প্রবলেম আছে কিনা। এখন অনেক সময় স্পাইনের প্রবলেম থাকে বা হাইড্রোকেফালাস থাকে, যে এই জিনিসগুলো আমরা অ্যানোমালি স্ক্যান দিয়ে মোটামুটি ডিটেক্ট করতে পারি। 18 থেকে 20 সপ্তাহের মধ্যে সাধারণত 20-22 সপ্তাহ পর্যন্ত করা যায়। এটা কি পুরো প্রেগন্যান্সিতে ম্যাডাম কন্টিনিউ করতে হবে নাকি এটা একবার করলে সাধারণত হয়ে যায়? যদি একবারই আমরা করি দেখি যে ভালো আছে, তাহলে পরে বারবার অ্যানোমালি স্ক্যান করার দরকার নেই, তখন আমরা প্রেগন্যান্সি প্রোফাইলই করে থাকি। আচ্ছা, যার জন্য এটার উদ্দেশ্য হলো যে অনেক সময় যদি প্রেগন্যান্সিটা মানে বাচ্চাটা অ্যাবনর্মালিটি থাকে, তখন বাবা মাকে ডিসিশন নিতে বলি যেটা আপনারা কন্টিনিউ করবেন কিনা। একটা অ্যাবনর্মাল বাচ্চা থাকার চাইতে বাচ্চাটা না সুস্থ বাচ্চাটা হওয়া অনেক বেশি জরুরি। আরেকটা ম্যাডাম এখন অনেক বেশি দেখা যায় আরেকটা কন্ডিশন, যেটাকে আমরা বলি RH নেগেটিভ মাদার। এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, এটা আসলে বলতে কি বোঝাচ্ছে এবং এই ক্ষেত্রে আসলে আপনাদের পদক্ষেপটা কি হয়ে থাকে? হ্যাঁ, RH নেগেটিভ মাদার এটা আমরা প্রথমেই ডিটেক্ট করে ফেলি। আমরা যে অ্যান্টিনেটাল চেকআপে যখন আমরা ব্লাড গ্রুপিংটা করি, এটা একদম মাস্ট করতেই হয়, তখনই আমরা বুঝে যাই যে নেগেটিভ মাদার হলে তার ক্ষেত্রে অনেক বেশি প্রিকশন নিতে হবে তাকে সব দিক দিয়ে। এমনিতে তো নেগেটিভ মাদার এবং নেগেটিভ ফাদার দুজনে যদি মানে কাপলের মধ্যে দুজনে নেগেটিভ হয় তাহলে আর কোনো প্রবলেম হয় না, কিন্তু যখনই মা নেগেটিভ এবং বাবা পজিটিভ হয় এবং বাচ্চাটা যদি পজিটিভ হয় তখনই প্রবলেমটা হয়ে থাকে। তখনই ওই যে মার বডিতে যে অ্যান্টিবডিটা হয়, RH অ্যান্টিবডিটা, ওই অ্যান্টিবডিটা যে সাথে বাচ্চার একটা রিয়াকশন হয়ে অনেক সময় বাচ্চা খারাপ দিকে হইতে পারে। হ্যাঁ, বাচ্চার শারীরিক পরিবর্তন হতে পারে, ইভেন বাচ্চা মারাও যেতে পারে। এই জন্য আমরা ডিটেক্ট করলে, এখন আমরা যে 28 উইকসে অ্যান্টিবডি ডিটেক্ট করে অনেক সময় RH অ্যান্টিডিও দিয়ে থাকি। আর কোনো কোনো ক্ষেত্রে যেটা ওই 28 উইকসে দেওয়া হয় না, ওইটা বাচ্চা প্রথম বাচ্চাতে সাধারণত কম হয়, সেকেন্ড বাচ্চাতে অ্যান্টিবডিগুলো থাকে দেখেই পরবর্তী বাচ্চাকে আবার অ্যাটাক করে।
তো ফার্স্ট প্রেগন্যান্সিটা স্কিপ করে গেলেও আমরা পরবর্তীতে আছে ওভাবেই আমরা আসলে ম্যাডাম ওভাবেই আমরা আগে থেকে একটা প্রিকশন নিয়ে থাকি যে আমাদের প্রেগন্যান্সির 72 আওয়ার্সের ভিতরে আমরা একটা অ্যান্টি-ডি ইনজেকশন মাকে দিয়ে থাকি যাতে পরবর্তী বাচ্চাতে কোনো সমস্যা না হয়। মানে অর্থাৎ 72 ঘন্টার মধ্যেই হচ্ছে আমরা একটা ইনজেকশন দিব যে ক্ষেত্রে হচ্ছে বাচ্চার এই সমস্যাটা হবে না, যেটা পরবর্তী বাচ্চাতে মাকে দিব ইনজেকশনটা যাতে পরবর্তী সময় বাচ্চাটা। জি জি জি। এই যে ম্যাডাম আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এর মধ্যে একটা যেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে বলা যায় খাবার দাবার। অনেক সময় আমরা ডায়াবেটিস থাকলে বলি আপনি এটা খাবেন না ওটা খাবেন না, সেক্ষেত্রে থাইরয়েডের কথাও বলি, কিন্তু আসলে কি কি খাবার দাবার আমরা আসলে এই টাইমে রোগীদেরকে খেতে বলবো যদি তার ডায়াবেটিস থাকে বা কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে, সেক্ষেত্রে একটু সংক্ষেপে বলবেন। ঝুঁকিপূর্ণ অবস্থা যদি থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে আমরা মিষ্টি জাতীয় খাবার, কার্বোহাইড্রেটটা কম খেতে বলবো। আমাদের ক্যালোরি হিসাব করে অন্য খাবারগুলো বেশি খাবে, আপনি প্রোটিন খাবে, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেটটাকে ম্যাডাম অর্থাৎ ভাত রুটিকে আমরা একটু কম খেতে বলছি এবং সরাসরি মিষ্টি এগুলোকে কম খেতে বলছি। সঙ্গে আমরা তার সাথে প্রোটিনটা বাড়িয়ে দিচ্ছি, গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো সেগুলো খাবে, ফলমূল খাবে, কিন্তু যেগুলো একটু টক জাতীয় ফল সেগুলো বেশি খাবে। মিষ্টি জাতীয় ফল খেলে এটা একটা পরিমাণ আছে, এর পরিমাণে বেশি খেতে পারবে না। এভাবে অনেক সময় একটা নিউট্রিশনিস্টকে দিয়েও অনেকে ঠিক করিয়ে নেয় যে কতটুকু খাবো কতটুকু খাওয়া যাবে না। এটা আসলে কি অত্যন্ত দরকার কিনা একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছে গিয়ে একটা ডায়েট চার্ট বা একটা তালিকা, খাবারের তালিকা ঠিক করে নেওয়াটা এটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটা আমি অন্যদের ক্ষেত্রে, অন্য হাই রিস্ক প্রেগন্যান্সির ক্ষেত্রে না হলেও ডায়াবেটিসের ক্ষেত্রে আমি মনে করি এটা একটু জরুরি ব্যাপার, কারণ এখানে ডায়েটের উপর অনেক কিছু নির্ভর করে এবং বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থায় আমরা ইনসুলিন দিয়ে থাকি। এই ইনসুলিনটাও আমার মনে হয় যে এন্ডোক্রাইনোলজিস্টকে দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া সবচেয়ে ভালো। যদি আমরা দিয়ে থাকি, তারপরে আমি কোনো ক্ষেত্রে যারা অ্যাভেল করতে পারে তাদেরকে বলি যে আপনার একটু ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টকে দেখান না, উনি অর্থাৎ ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেয়, ওনারা ওটা ইনসুলিন দিয়ে এটাকে কন্ট্রোল করে ফেলে এবং সেখানে তারা অনেক সময় ডায়েটটা দিয়ে থাকে। অথবা কেউ যদি বেশি নিজের প্রতি কনশাস হয় যে তখন সে একটা ডায়েটিশিয়ানের কাছে যাবে, আমাদেরকে বলে যে আপনি একটা সাজেস্ট করে দেন। এই যে ম্যাডাম আপনি বলেন ইনসুলিনের কথাটা, অর্থাৎ ডায়াবেটিস থাকলে যদি কোনো গর্ভবতী মায়ের ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমরা ইনসুলিনের কথাটা অনেক বেশি বলি। অনেকে প্রশ্ন করেন, আপনাদেরকে নিশ্চয়ই করেন, যে কেন আমরা মুখে ওষুধের কথা বলছি না, কেন আমরা ইনসুলিনটাই বলছি, কেন মুখে ওষুধটা গর্ভবতী মায়েদের জন্য একদমই মানা? হ্যাঁ, মুখে ওষুধটা আসলে একটা ফিটোটক্সিক হিসেবে কাজ করে। দেখা যায় যে মুখের ওষুধগুলো বাচ্চার অ্যাবনর্মালিটি করে, হ্যাঁ, কনজেনিটাল প্রবলেম করে, যার জন্য আমরা মুখে ওষুধগুলো সাধারণত এড়াই চলি। তবে এখন অনেক সময় মেটফরমিন প্রিপারেশনটা দেওয়া হয়, এটা অতটা বেশি টক্সিক বা কোনো কিছু করে না। দেখা যায় যে এখন ডায়াবেটোলজিস্টরা যে অন্য ইনসুলিনের সাথে একটা মেটফরমিনও দিয়ে থাকে, কিন্তু যদি ওটা অ্যাভয়েড করা যায় সেটাই ভালো। ইনসুলিনটা যদি নিতে পারে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো কাজ করে এবং বাচ্চা এবং মা কারোর উপরে কোনো ইফেক্ট পড়ে না। ম্যাডাম, আমাদের দেশে আসলে আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে দেখা যায় মায়েরা বা তার ফ্যামিলিরা অনেক বেশি চায় হচ্ছে নর্মাল ডেলিভারির দিকে যদি যাওয়া যায়, সিজারটা তারা অ্যাভয়েডই করতে চান। তো এক্ষেত্রে ম্যাডাম এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার ক্ষেত্রে আপনার সিজারের কথাটা কি বেশি বলতে হচ্ছে কিনা বা নর্মাল ডেলিভারি কি কখনো সম্ভব হচ্ছে কিনা, এটা কিসের উপর ভিত্তি করে আমরা সাধারণত নির্ভর করছি? এটা পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করে, পেশেন্টের সেই মুহূর্তে কি অবস্থা আছে। এটা যদি আপনার প্রথম বাচ্চা হয় তাহলে আমরা যদি ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, ডায়াবেটিস কন্ট্রোল থাকে, তাহলে আমরা যেতে পারি, নর্মাল ডেলিভারির দিকে যেতে পারি। কিন্তু যখন দেখা যায় তার আনকন্ট্রোল ডায়াবেটিস বা আনকন্ট্রোল ব্লাড প্রেশার, তখন আসলে নর্মাল ডেলিভারিতে যে প্রেশার, মানে যে প্রেশারটা পড়ে মায়ের উপরে, যে তখন ওটা নিতে পারে না। ওইসব ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে সিজার করে ফেলাই ভালো। আর কখনো কখনো হচ্ছে মানুষ হচ্ছে সিজার করতে চায় না, তখন আমরা বলি যে আপনি ট্রাই করেন, যদি বেশি খারাপ হয় তখন দেখবো। কিন্তু প্রি এক্লাম্পসিয়াতে যদি অনেক বেশি আপনার কনভালশন শুরু হয়, তখন আমরা রিস্ক নেই না, তখন আমরা তাড়াতাড়ি করে ম্যাক্সাল দিয়ে একটু কন্ট্রোল করে সিজারের দিকে চলে যায়। এই যে ম্যাডাম ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় এই কথাটা বলছে, যদি আমরা বলি যে এড়িয়ে চলবো কিভাবে বা কিভাবে একে প্রতিরোধ করব, সেক্ষেত্রে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিটা আসলে মানুষ ইচ্ছা করে করে না, এটা হয়ে যায়, যার জন্য এটা এড়িয়ে চলার বা এটাকে আসলে এড়িয়ে চলা যাবে না, এটাকে আমরা ম্যানেজ করতে হবে। এটা আমরা আমাদের মানে উচিত প্রতিটা প্রেগনেন্সিতেই ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং অ্যান্টিনেটাল চেক আপ করা, যেটাতে আমরা প্রত্যেকটা প্রবলেম ডিটেক্ট করতে পারবো এবং ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিটাকে একটা নর্মাল প্রেগনেন্সির দিকে নিয়ে যাব, অথবা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিটাকে আমরা খুব সেফলি ম্যানেজ করতে পারবো যদি আমরা
ঠিক মতো ডাক্তার দেখাই, প্রতিটা ট্রাইমেস্টারে ডাক্তার দেখাই, রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ড নিয়মিত করে থাকি, ডাক্তার যেটা বলে ওইভাবে মেনে চলে, তাহলে অবশ্যই আপনারা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা থেকে আপনার স্বাভাবিক একটা পরিস্থিতিতে মা ও শিশু দুজনেই ফিরে আসতে পারবেন। জি, এই যে ম্যাডাম আমরা গর্ভবতী মায়েদের কথা বলছি, তাদের সুরক্ষা নিয়েও কথা বললাম, কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। যদি একটা সার্বিক সুরক্ষা সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা তাদেরকে কি উপদেশ দেব, কি কি করতে বলবো, এই ব্যাপারে একটু বলবেন। আচ্ছা, গর্ভাবস্থাটা আসলে একটা স্বাভাবিক অবস্থা, যে মানুষের জীবনের একটা স্বাভাবিক একটা পরিণতির দিকে এটা যায়। তারপরে একটুখানি আমাদের সাবধান থাকতে হবে যে এই স্বাভাবিক অবস্থাটা, যেটা আপনি শুরুতেই বলেছিলেন, এই স্বাভাবিক অবস্থাটা অনেক সময় আমাদের অস্বাভাবিক হয়ে যায়। এটা যেন অস্বাভাবিক না হয় এই জন্য আমাদের কিছু কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যেমন আমাদের সুষম খাদ্য খেতে হবে, এবং ফার্স্ট ট্রাইমেস্টারে অতটা বেশি না খেলেও সেকেন্ড ট্রাইমেস্টার থেকে খেতে হবে, এবং নিয়মিত ডাক্তারের চেক আপ। যারা করতে পারেন না, গ্রামে গঞ্জে আছেন, তাদের কথা আলাদা, কিন্তু যারা পারেন একটু, এখন গ্রামে গঞ্জে সব জায়গায় হসপিটাল আছে, সব কিছু আছে, তারা অন্তত একটু একবার ডাক্তারের কাছে যান। যাওয়ার পরে কিছু কিছু টেস্ট করলে অন্তত আপনি বুঝতে পারবেন যে আপনার এই প্রবলেমগুলো আছে কিনা। সেই প্রবলেমগুলো ডিটেক্ট করে তার ট্রিটমেন্ট নেন, এবং মায়েদের যত্ন নিতে হবে, পরিবারের সবাইকে এর দিকে খেয়াল রাখতে হবে। ম্যাডাম, এই ব্যাপারেই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, যেহেতু আমরা পরিবারের কথা বলছি, আসলে গর্ভাবস্থাটা শুধু মায়ের যে নিজের খেয়াল রাখতে হবে তাও না, পরিবারের দিক থেকেও একটা মানসিক একটা চাপ থাকে দেখা যায় অনেক সময়। আবার যদি এরকমও হয় যে সিজারের হয়তো ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও দেখা যায় পরিবার থেকে একটা চাপ চলে আসে, একটা মানসিক চাপ থাকে একটা গর্ভবতী মায়ের উপরে। এই ক্ষেত্রে পরিবারের কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন? পরিবারের তো সবচেয়ে বড় ভূমিকা, কারণ সে একটা ডিসিশন তো একা একা নিতে পারবে না। তার হাজবেন্ড বা তার হাজবেন্ডের বাবা মা ভাই বোন বা নিজের বাবা মা ভাই বোন সবার উপরে অনেকটা ডিপেন্ড করছে। কারণ হচ্ছে অনেক সময় মানুষ খুব অসহায় হয়ে যায়, বিশেষ করে অসুস্থ হলে বা এরকম প্রেগনেন্সিটা একটা, সে ভাবে যে আমি কি করবো, আমি বুঝতে পারছি না, হ্যাঁ, এরকম মনে হয়। এই জন্য তাদেরকে মেন্টাল সাপোর্ট দিতে হবে, বা তোমার কোনো ভয় নেই, আমরা আছি, তোমার যেটা লাগবে নর্মাল যদি হয় নর্মালি, যদি কোনো কারণে নর্মালটা প্রবলেম হয় সিজারে আমরা যাব, তুমি এটা নিয়ে চিন্তা করো না, এই আশ্বাসটা তাকে দিতে হবে। অনেক সময় রুগী হয়তো অনেক সময় অনেক ব্যথায় বা এতে চিৎকার করে শরীর মানে পরিবারের সবাই বলে যে না, কোনো মতেই সিজার করা যাবে না, নরমালি করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে প্রলং লেবার বা অনেক বেশি লেবারের সময়টা অনেক বেশি, সেক্ষেত্রে ম্যাডাম বাচ্চার উপরেও একটা ক্ষতিকর প্রভাব আসে, ক্ষতিকর ফিটাল ডিস্ট্রেস শুরু হয়, বাচ্চাতে শ্বাস নিতে প্রবলেম হয়, বাচ্চা অনেক সময় ভিতরে ডেফিকেশন পায়খানা করে দেয়, তখন এটা মার জন্য বাচ্চার জন্য দুজনের জন্য ঝুঁকি হয়ে যায়। এসব ক্ষেত্রে সিজারিয়ান সেকশনটাই করতে বলে, কিন্তু পরিবারের আসলে অনেক বেশি অনেকটা গুরুত্বপূর্ণ, এবং মায়ের যে যত্ন, খাওয়া দাওয়া, একটা এক্সট্রা কেয়ার, এটাতে পরিবারের লোকরা না হলে মা একা একা আসলে পারে না। এক্ষেত্রে আসলে ম্যাডাম মানসিক চাপ থেকে রোগীদেরকে দূরে রাখা অনেক বেশি জরুরি এই সময়টাতে, যেটা আমরা বলি মানসিক চাপটা আসলে থেকে মুক্ত রাখা, মানে সবসময় হাসি খুশি বা যা চাচ্ছে সে মোটামুটি পাচ্ছে সবকিছু না হলেও। এবং এই সব ক্ষেত্রে আমি বলবো যে কর্মজীবী মহিলাদের ক্ষেত্রেও মানে পরিবারের লোক তো অবশ্যই, অফিসের সব কলিগরাও তাকে সহযোগিতা করলে এটা সবচেয়ে বেশি ভালো হয়। অনেক সময় দেখা যায় অফিসের কলিগরা সহযোগিতা করে না, দেখা যায় ওনার শরীর খারাপ লাগছে, ছুটি পাচ্ছে না, এইসব ক্ষেত্রে একটু সবাইকে মানবিক দৃষ্টিকোণ দিকে তাকাতে হবে। এই যে ম্যাডাম আমরা যা যা কথা বললাম, দেখা যাচ্ছে শহরে একটা মা যতটা সুবিধা পাচ্ছে, আমাদের গ্রামের যে মায়েরা আছে সে এরকম সুবিধাটা পাচ্ছে না, বা অনেক কিছু থেকে দেখা যাচ্ছে বঞ্চিত হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের লাইফের রিস্কটা বা জীবনের ঝুঁকি বা বাচ্চার ঝুঁকি অনেক বেশি হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আসলে গ্রামের মহিলাদের জন্য আমাদের কি করণীয় কিছু আছে কিনা, বা সরকারি পক্ষ থেকে বা আমাদের নিজেদের উদ্যোগে কিছু আমরা করতে পারি কিনা, এ ব্যাপারে আপনি একটু বলবেন। না, এই ব্যাপারে আসলে বলবো কি, এখন যে সব জায়গায় তো ডাক্তার পৌঁছানো সম্ভব না, কোনো কোনো জায়গা আছে যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর লোকজন আছে, ওনারা গিয়ে কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ করে। বাংলাদেশে মোটামুটি ম্যাটারনিটি সার্ভিস ভালোই পায় সবাই, মানে আপনার ম্যাটারনাল মর্টালিটি রেটও কিন্তু অনেক কম। হ্যাঁ, আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং এর ওয়ার্কাররা গ্রামে গ্রামে গিয়ে তাদের হচ্ছে টিকা দিয়ে থাকে, তারপরে হচ্ছে যে মাতৃত্বকালীন টিকা যেটা টিটেনাস টক্সার যেটা দিয়ে ওটা দিয়ে থাকে, এবং কি ওষুধপত্র খাচ্ছে এগুলো শুনে। এটা একটা অনেক দিক দিয়ে মানে অনেক ভালো বলবো যে একদম প্রান্তিক অঞ্চলের লোকজনও কিছু ব্যাপারে অনেক কিছু জানে, এটা আমাদের একটা সুখবর দিক। এবং এখন এই যে বিভিন্ন জায়গায় লোকজন বলে যে
ব্যাঙের ছাতার মতো ক্লিনিক গজায় উঠছে বা এটা কোনো কোনো ক্ষেত্রে খারাপ হলে কোনো কোনো ক্ষেত্রে আবার আমি বলবো ভালোই। এই যে একটা নর্মাল একটা আল্ট্রাসাউন্ড করতে পারছে বা ব্লাড সুগার করতে পারছে, এগুলোর জন্য তো আসলে তেমন কিছু লাগে না ইকুইপমেন্টস। এই জিনিসগুলো প্রাথমিকভাবে তারা কিন্তু নির্ণয় করতে পারে। আমি ইদানিং শুনি গ্রামের অনেক জায়গায়। ম্যাডাম আসলে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে কথা বললে আসলে কথা শেষ হবে না, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ম্যাডাম ভালো থাকবেন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। জি দর্শক, আপনারা দেখেছেন বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এর থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখা হবে আগামীতে, সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।